আমার পেছনে একটা সক্রিয় আগ্নেয়গিরি যার নাম হচ্ছে মাউন্ট ব্রোমো। আজকের ব্লগে আমরা যাব এই মাউন্ট ব্রোমোর উপরে। যদি একটু পেছনের দিকে তাকান দেখবেন যে মাউন্ট ব্রোমোর মাঝখান দিয়ে ধোঁয়া উঠতেছে। তার মানে এখানে গেলে এমন কিছু দেখা যাবে যা আমার চ্যানেলের দর্শকরা আমার এই চ্যানেলে আর কখনো দেখেন নাই, আমিও দেখি নাই। চলেন আজকের এই স্পেশাল ব্লগে আমরা যাব মাউন্ট ব্রোমো এক্সপ্লোর করার জন্য। লেটস গো। আমরা এখন ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোর উপরে। মাই গড, কি যে সুন্দর। এবার আমাদের এক্সট্রিম রাস্তা শুরু। এই বাইকটা খুবই স্লিপ কাটতেছে আর ওরা খুবই স্মুথলি চলে যাচ্ছে। এই ভলকানোগুলো খুবই বিপজ্জনক। কি শব্দ হচ্ছে ভিতর থেকে, এখানে ঠিক দাঁড়ানো যাচ্ছে না, এত বাজে গন্ধ। আপনারা যারা আমাদের এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেছেন তারা জানেন যে আমরা বালিতে ছিলাম অলমোস্ট 1 মাসের মতো। এই 1 মাস আমরা মোটরসাইকেলে করে ঘোরাঘুরি করি বা স্কুটারে করে, কিন্তু এখন যাচ্ছি জাভা এরিয়াতে। দূরত্ব বেশ ভালোই, তাই শর্টকাটে যাওয়ার জন্য বাইক রেখে যাচ্ছি ফ্লাইটে করে, এবং সেখানে গিয়ে আবার বাইক রেন্ট করব সেখানকার অ্যাক্টিভ ভলকানোগুলো দেখার জন্য। শুভ সকাল, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি বালি থেকে সুরাভায়া। আমাদের বাইকে যাওয়ার কথা ছিল, বাট কেন বাইকে যাই নাই সেই বিষয়টা পরে বলতেছি। আমাদের ফ্লাইটটা হচ্ছে সকাল 11টায় এবং 1 ঘন্টা লাগবে যাইতে। এখন হচ্ছে যে বালি এয়ারপোর্টে, এবং আমরা এই প্রথম লায়ন এয়ারে উঠতেছি। আমাদের ফ্লাইটের কস্ট পড়তেছে 4,500 টাকা। অনেক আগে যদি আমরা টিকিটটা কাটতে পারতাম তাহলে পড়তো 3 থেকে 3,500 টাকা। ওকে, চলেন আমরা সুরাভায়া গিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। আমরা চলে আসছি সুরাভায়াতে। রওনা দিছি সকাল 11টায় আর এখানে এসে পৌঁছাইছি সকাল 11টায়। কেমনে সম্ভব? একটা দেশের 2টা টাইম জোন, তার কোথাও কিন্তু একটা দেশের 2টা টাইম জোন দেখি নাই। সো আমরা এখানে গ্র্যাব অর্ডার দিছি, টোটাল আমাদের লাগতেছে 750 টাকার মতো। তো চলেন আমরা যাত্রা শুরু করি। সো আমরা এখন যাচ্ছি হোটেল সিনার 1। গাড়ি খুবই ভালো মানের গাড়ি, যেটা আমরা বাংলাদেশে উবার পাঠাও এগুলাতে ভাবতেই পারি না। যাই হোক, আমরা এয়ারপোর্টের আশেপাশে নিছি বিকজ আমরা আবার এই এয়ারপোর্টের এখানে এসে দেন আমরা মালয়েশিয়া চলে যেতে পারবো ইজিলি। আমরা চলে আসছি হোটেল সিনার 1-এ। হোটেলটা দেখে বেশ ভালোই লাগতেছে, খাবারগুলোও কিন্তু বেশ লোভনীয় লাগতেছে, বাট প্রাইসগুলো লিখে দিলে ভালো হইতো। এই যে আমাদের একমাত্র খাদ্য নাসি গোরেং। চলেন আমরা চেক ইনটা সেরে ফেলি। হোটেলটা মোটামুটি সুন্দর আছে, বাট হোটেলটা কিন্তু অনেক বড় ভাই। এটাতে যে কি পরিমাণ রুম আছে এটাই ভাবতেছি। আমরা অনেকক্ষণ থেকে হাঁটতেছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 2231। আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রুম ভাড়া হচ্ছে 2300 টাকা। রুমের কোয়ালিটি বেশ ভালো, 3 স্টার ক্যাটাগরি রুম বলতে পারেন। এটা হচ্ছে রুম কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, ঠিকঠাক সুন্দর। ধন্যবাদ জানাতে চাই গোজায়ানকে আমাদের এই ট্রিপটাতে সহযোগিতা করার জন্য। আর আমার এই ট্রিপের সকল ফ্লাইটের টিকিট কিন্তু আমরা কাটি গোজায়ান থেকে। সো আপনিও কিন্তু খুব ইজিলি গোজায়ান অ্যাপ থেকে আপনার ফ্লাইটের টিকিট, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ আপনি ওদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ওদের 24 ঘন্টা হটলাইন সার্ভিসে ফোন দিয়ে জাস্ট যে কোনো সমস্যা শেয়ার করলে সমাধান পেয়ে যাবেন। আর সরাসরি ওদের ফেস টু ফেস ওদের থেকে সার্ভিস নিতে চাইলে চলে আসতে পারেন তাদের এক্সপিরিয়েন্স সেন্টারে। আর বাংলাদেশে আসছে লম্বা ঈদের ছুটি, আর এই ছুটির সময়গুলোতে লাস্ট মোমেন্টে বুকিং করতে গেলে দেখা যায় ফ্লাইটের কস্ট অনেক হাই, ভালো হোটেলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। তাই আপনাকে এখন থেকেই বুকিং করতে হবে। আমার ট্রাভেল প্ল্যান তো লকড। দারুণ সব ডিলস এবং অফার দেখে আপনিও এখনই বুক করে ফেলুন গোজায়ান থেকে। সো গোজায়ানের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। গুড মর্নিং ফ্রম সুরাভায়া। কই যাব? একটা বাইক রেন্ট করার জন্য যাচ্ছি। আগে থেকে অনলাইনে সব কথাবার্তা হয়ে গেছে, এখন জাস্ট দেখবো, বাইকটা নিয়ে চলে আসবো। কত কি খরচ হচ্ছে সব একটু পরে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। চলেন আগে বাইকটা দেখি কেমন। আমাদের হোটেলটি সুরাভায়া শহর থেকে খানিকটা দূরে, আবার এয়ারপোর্ট থেকে কাছে। পরে অবশ্য মনে হলো যে শহর থেকে এতটা দূরে হোটেল নেওয়া উচিত হয়নি। এখন অনেকটা রাস্তা পাড়ি দিয়ে শহরেই যেতে হচ্ছে, কারণ বাইক ভাড়া নিতে হলে সুরাভায়া শহরের ভেতর থেকে নিতে হবে। আর সুরাভায়া শহরটা ভাই বিশাল বড়, বলতে পারেন একটা মেগা সিটি।
যে শহরের প্রতিটা কর্নারে আধুনিকতার ছোঁয়া, যত দেখবেন ততই মুগ্ধ হবেন। সো সুরাভাইয়াতে আসছি। সুরাভাইয়াতে এসে আমরা এই বাইকটা রেন্ট করছি। আমাদের সুরাভাইয়াতে আসতে 350 টাকার মতো লাগছে। সো এই বাইকটার রেন্ট করছি আগামী 5 ডের জন্য, ঠিক আছে। অ্যান্ড ম্যাক্স সাথে বক্স আছে, দেন ভেতরে কিন্তু ভালোই মানে স্টোরেজও আছে। সো এখানে আমাদের মানে জামা কাপড় রাখতে পারবো। 2টা হেলমেট নিচ্ছি। ওকে, এই ভদ্রলোক হচ্ছে যে এই মানে কি বলবো, এই রেন্টাল শপের মালিক এবং ব্যবহারও বেশ ভালো। আমার পাসপোর্ট বা কিছুই উনি ডিপোজিট মানে জমা রাখতে বলে নাই, জাস্ট $100 জমা রাখি গেছি। এটা না দিলেও হয়তো। 9,500 টাকা এটা ভাড়া করছি। এখন বলতে পারেন ভাই আপনি তো ঠকে গেছেন। ভাই যাওয়া মানে যাওয়া এমন একটা যাওয়া মানে এরিয়াটা একটা পাহাড়ি অঞ্চল, তো এখানে কেউ বাইক রেন্ট দিতে চায় না। উনি তো রাজি হয়েছে ভ্রমণ যাওয়ার জন্য কেউ রাজি হচ্ছে না। আমি অনেকের সাথে যোগাযোগ করছি, বলতেছে এইটা পসিবল না, আপনি ভ্রমণ যাইতে হইলে এই বাইক নিয়ে যাইতে পারবেন না। তো উনি আবার অ্যালাউ করছে, ঠিক আছে যাইতে পারবেন, সমস্যা নাই। তো চলেন আমরা এখন যাবো হচ্ছে আমাদের হোটেলে। সুরাভাইয়ার হোটেল থেকে চেক আউট করে আমরা এখন যাচ্ছি মাউন্ট ব্রোমো দেখার জন্য, কিন্তু সেটা অলমোস্ট 150 কিলোমিটার দূরত্বে। আজকে যাওয়া সম্ভব না। আমরা আজকে এখান থেকে 90 কিলোমিটার দূরে মালাং নামক একটা শহরে থাকবো এবং কালকে সকাল সকাল আমরা মালাং থেকে রওনা দিব মাউন্ট ব্রোমোর উদ্দেশ্যে। সো সুরাভাইয়া থেকে অলমোস্ট আমরা 100 কিলোমিটার বাইক রাইড করে চলে আসছি মালাংয়ে। সো মালাংয়ে একটা হোটেল বুক করছি কম টাকায়, মাত্র 2200 টাকায়। যে রুমটা বুক করছি সেটাও দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এই যে এই রুমটা বুক করছি, মোটামুটি সুন্দর আছে, মানে 2200 টাকা অনুসারে ঠিক আছে। এবং আশেপাশে যতগুলো হোটেল দেখছি সবগুলোর প্রাইস অলমোস্ট 3-3,500 টাকার ভিতর উপরে। আর এই রুমটার সাথে কিন্তু দুজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা পাচ্ছি বুফেতে। দেখা যাক, সেটা কালকে সকালে দেখাবো। আমরা যে হোটেলে স্টে করতেছি মালাংয়ে, সেই হোটেলে দেখেন সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে বুফে কমপ্লিমেন্টারি, এবং এখানে আছে ভাত, একটা স্যুপ, নাসি গরিং মানে ফ্রাইড রাইস, মেই গরিং, আর হচ্ছে চিকেন, এটার নাম জানি না, এটাও চিকেন দিয়ে তৈরি করা, আর 2-3 ধরনের সালাদ, আর হচ্ছে পাঁপড়। সো 2200 টাকার হোটেলে দুর্দান্ত খাবার। শুভ সকাল। আজকে আমরা যাচ্ছি মাউন্ট ব্রোমো দেখার জন্য। আর আমরা এখন আছি মালাং অঞ্চলে। স্পেশালি যারা মাউন্ট ব্রোমোতে ট্রিপ করতে যায়, মালাং হচ্ছে সবচেয়ে কাছের শহর, মানে উন্নত শহর। এখান থেকে মাউন্ট ব্রোমো অলমোস্ট আপনার 50 থেকে 60 কিলোমিটার। আজকে আসলে মাউন্ট ব্রোমোতে যাচ্ছি না, আশেপাশের একটা হোমস্টেতে থাকবো। সেমেরোলাওয়াং নামে একটা জায়গায় আমরা আজকে স্টে করব। সো পাহাড়ি অঞ্চল, যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। আর একটা বিষয় নিয়ে একটু কনফিউশনে আছি, যে এই যে অটোমেটিক স্কুটার, মানে অনেকে বলতেছে যে ভালো স্কুটার ছাড়া, মানে ম্যানুয়াল গিয়ারের বাইক ছাড়া আসলে ওইদিকে যাওয়ার পারমিশন দেয় না, যাওয়া যায় না। অনেকে অনেক ধরনের মানে কথা বলতেছে, কিন্তু যারা আগে গেছে তাদের থেকে শুনছি যে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। জাস্ট এখানকার ট্যুরিজমের সেক্টরে একটু ভয় লাগে, কারণ এমনিতে প্যাকেজ ট্রিপ করায় আর কি, এখান থেকে জিপে করে। কিছুটা ভয় এবং আতঙ্ক মনের ভেতরে নিয়েই আমরা যাত্রা শুরু করি, কিন্তু একটু পরেই সত্যি বলতে সেই ভয় এবং আতঙ্ক নিমিষেই কেটে যায় এমন রাস্তা পেয়ে। রাস্তাটা কিছুটা বিপজ্জনক, বাট পরিবেশটা একবার দেখেন। এই ফিলটা আপনি কখনো বাইক রাইড করা ছাড়া পাবেনই না। কী ধরনের বাইক নিয়ে এই রাস্তায় আসবেন সেটা নিয়ে তর্ক হতে পারে। ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এখানকার ওয়েদার অলমোস্ট সবসময় ঠান্ডা। সো আপনাকে শীতের কাপড় নিয়ে আসতে হবে। ইন্দোনেশিয়া ভাই, প্রত্যেকটা জায়গা মানে প্রতিটা জায়গা খুবই মানে কি বলবো, তারা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চলে। প্রত্যেকটা ঘরবাড়ি দেখেন, ঘরবাড়ির সামনে দেখেন, এই মসজিদগুলো দেখেন কত সুন্দর লাগতেছে। ছোট ছোট জায়গা, মানে মুসলিম আছে ওই যে এখানে, কিন্তু মানে মেজরিটি হচ্ছে মুসলিম। পেট্রোলাইট ইয়াস, এখানে যে পেট্রোলাইট, এটার দাম বাংলাদেশি টাকা 75 টাকা। ওকে, অ্যান্ড পেট্রোম্যাক্স 90 বা 95 টাকা আর কি। ভাই রাস্তাগুলো আছে না, মানে একদম খাড়া। আমার বাইকে তো মানে ইয়ে করতেছে, স্লো করতেছে, পারফরমেন্স লস করতেছে, পাওয়ার লস করতেছে। বাট যাওয়া যাবে, এইটুকু পর্যন্ত বুঝতে পারতেছি, যাওয়া নিয়ে কোনো সমস্যা হচ্ছে না।
7-Eleven Bicycle-nya not নট fun. দেখেন উনিও কিন্তু আমারে বলতেছে যে বাইসাইকেল নিয়ে কিন্তু আপনি যাইতে পারবেন না, মানে বাইসাইকেল বলতে মোটরসাইকেল নিয়ে যাইতে পারবেন না। অনেকটুকু রাস্তা যেহেতু চলে আসছি আর পেছনে যাওয়ার যেহেতু কোনো অপশনই নাই, যতটুকু পারি সামনেই যাব, দেখা যাক কি হয়। এই পাহাড়টার ভিউটা দেখেন কেমনটা লাগতেছে, দার্জিলিংয়ের মতো লাগতেছে পুরোটাই। মেঘে ঢেকে আছে পুরো একটা শহর, ছোট ছোট শহর। এই ধরেন রাস্তার বাঁকে বাঁকে এক একটা শহর পাওয়া যায়, সেখানে হয়তো 10-12টা ঘর। অলমোস্ট এখনও 14 বা 15 কিলোমিটার আছে। সো 14-15 কিলোমিটার আই হোপ যে খারাপ হবে না। বেশ অনেকটুকু রাস্তা বাইক রাইড করে আসার পর কিছু লোক আমাদেরকে থামিয়ে দেয়। বাইক নিয়ে যে ভ্রমণ যাচ্ছি সেই জন্য কিন্তু থামায় নাই। ভ্রমণ এরিয়ায় ঢুকতে হলে আমাদেরকে পারমিশন নিতে হবে, আর পারমিশন নেওয়ার জন্য টাকা লাগবে। ভ্রমর যে ন্যাশনাল ফরেস্ট, ওটাতে ঢোকার জন্য আমাদের টিকিট কাটতে হচ্ছে। সো এখানকার যেই ন্যাশনাল ফরেস্টের যেই কর্মকর্তারা, ওরা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে হেল্প করতেছে এবং বাইক নিয়ে যাওয়া নিয়ে কোনো প্যারা দিচ্ছে না, কিন্তু লোকালরা কিন্তু অনেক প্যারা দিছে। আর এখানকার টিকিটের মেয়াদ হচ্ছে 24 ঘন্টা। ফরেনারদের জন্য পার পার্সন 2,50,000 রুপিয়া। অনলাইনে ফিল আপ করার পরে এটা আবার ওদের মোবাইল ডিজিটাল দিয়ে করতে হয়। সো লোকাল একজন আসলে ওই টাকাটা পেমেন্ট করে দিচ্ছে। সো এখানকার কর্মকর্তারা বেশ ভালো, বেশ হেল্পফুল ছিল। আর এখান থেকে মূলত আমরা 13 কিলোমিটার সামনে যাব। এখন যেখানে হচ্ছে যে গেস্ট হাউস, সো ওই গেস্ট হাউস পর্যন্ত যাওয়াটা নাকি খুবই কষ্টকর, মানে ওনারাই বলতেছে এটা খুবই মানে বিপজ্জনক রাস্তা। তো দেখা যাক আসলে কতটুকু কি যাইতে পারে। বাট আপনারা যারা মানে শীতের জামা কাপড় বা হ্যান্ড গ্লাভস এগুলো না নিয়ে আসবেন, তারা কিন্তু এখান থেকে চাইলে কিনতে পারবেন, ঠিক আছে? সো আমরা এখান থেকে নিয়ে আসছি, তারপরও এখানে দেখি আর কিছু নেওয়া যায় কিনা। বাট এখানে সব কিছুই মোটামুটি আপনি পাবেন। ঠিক আমি এখন যেখানে আছি, এখান থেকে যদি হাতের ডানে তাকাই তাহলে সবুজ, আর বামে তাকালে ধূসর। আসলে মাউন্ট ব্রোমো দেখার জন্য সবাই বলে যে এই বাইকটা নিয়ে আসার জন্য। সো যদি আপনি সিঙ্গেল হন তাহলে এই বাইকটা নিয়ে আসা ভালো, কারণ এগুলা মানে অফবিট ডেস্টিনেশনের জন্যই বানানো হয়েছে। ইন্দোনেশিয়ার কোথাও সাগর দেখতেছি, কোথাও দ্বীপ দেখতেছি, কোথাও এসে এখন ধূসর পাহাড় দেখতেছি। লাদাখের মতো না, লাদাখ অন্য লেভেল, মানে মানে এটার মতো সুন্দর, ঠিক আছে? সো চলেন নিচে নামলে দেখতে পাবো আসলে ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো এলাকাটা কতটা সুন্দর। বলতে পারেন যে পাকা রাস্তা এখানেই শেষ, এবার আমাদের এক্সট্রিম রাস্তা শুরু। তো এইখান থেকে যেই রাস্তাটা শুরু হয়েছে, এখান থেকে এইগুলা দেখতেছেন না, এগুলো হচ্ছে মাউন্ট ব্রোমো থেকে আসা মানে ধুলাবালু, মানে ছাই আর কি, আগুনের ছাইটাই। এই মাই গড, আমার এইখানেও আসার পর ব্রেকটা কাজ করতেছে না। কেন বুঝতেছি যে কেউ এটা বাইক নিয়ে আসতে বারণ করতেছে। এই বাইকটা খুবই স্লিপ কাটতেছে, আর ওরা খুবই স্মুথলি চলে যাচ্ছে, মানে যাদের কাছে ওই মানে অ্যাডভেঞ্চার বাইকগুলো আছে আর কি, তারা ওরা ওগুলো দিয়ে খুব স্মুথলি চলে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা শুধু এই বাইকগুলোতে হচ্ছে আর কি। কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু আমরা চলে আসছি মাউন্ট ব্রোমোর সামনে। মানে বিশ্বাসই হচ্ছে না, মানুষের এত বারণ, এত বাধা, এত ভয়, কোনো কিছুকে তোয়াক্কা না করে আমরা কিন্তু চলে আসছি বাইক নিয়ে মাউন্ট ব্রোমোর সামনে। বাট আজকে আমরা মাউন্ট ব্রোমো দেখতে যাব না, যাব কালকে, কারণ আমাদের টিকিটটা কালকের জন্য কাটা। আর এখন গিয়ে থাকবো মাউন্ট ব্রোমোর পাশের খুবই সুন্দর একটা গ্রামে, সেনোরা লাওয়াং। সেই গ্রামে যেতে হলে মাউন্ট ব্রোমোর সামনে দিয়ে যেতে হয়। সো এখন রাত প্রায় 3টা। এই জিপগুলা সবগুলা লাইনে দাঁড়াই গেছে। অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টে যাওয়ার জন্য এই সবগুলা লাইনে আছে, বাট এখানে কিন্তু টিকিটগুলো চেক হচ্ছে, মানে সবার জন্য, প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা যাত্রীর জন্য টিকিট কাটা আছে। সো ওইটা চেক করার পর ছাড়তেছে আর কি। সো আমরাও একটু পরে বের হচ্ছি, বাট লাইনটা কিন্তু বিশাল বড়, মানে ভাবাই যায় না।
রাত 3টায় আমরা আমাদের বাইক নিয়ে যাত্রা শুরু করি একটা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য, যেখান থেকে সকাল সকাল সূর্য উদয় পাশাপাশি মাউন্ট ভ্রমর খুবই সুন্দর একটা ভিউ দেখা যাবে। এই রাতে মাউন্ট ভ্রমর সামনে রাস্তা দিয়ে চালানোটা কি যে কষ্টকর ছিল সেটা এখন বলে বোঝানো সম্ভব না। সো আমরা এখন দেখতে পাচ্ছি মাউন্ট ভ্রমর, খুবই সুন্দর একটা ভিউ। এটা একটা অ্যাক্টিভ ভলকানো যেখান দিয়ে ধোঁয়া উঠতেছে। আমরা মাউন্ট রিনজানিতে গেছিলাম, বাট সেখানে কিন্তু আমরা অ্যাক্টিভ কিছু দেখি নাই, মানে ধোঁয়া উঠতে দেখি নাই। মাউন্ট ভ্রমর ভিউটা কিন্তু নিচের থেকে দেখতে বিশাল লাগে, বিশাল। কিন্তু এখন আমরা যেখানে আছি প্রায় 2700 মিটার উপরে। সো এত উপর থেকে এই যে পাহাড়গুলো খুব বেশি বড় দেখা যাচ্ছে না, কিন্তু এইটা চিন্তা করতে পারবেন না কতটা বিশাল। এবং পেছনে হচ্ছে মাউন্ট সিমিরো, যেটা হচ্ছে ইন্দোনেশিয়ার সবচেয়ে উঁচু ভলকানো। মানে মাঝখান দিয়ে ধোঁয়া উঠতেছে না, এইটা তো আমার লাইফে প্রথম দেখা। এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। আমি কিন্তু এখন যাব হচ্ছে মাউন্ট ভ্রমর একদম কাছে, যেখান থেকে মানে ধোঁয়া উঠে সেই জায়গাটা আপনাদেরকে আরও একটু ডিটেলে দেখানোর চেষ্টা করব। সাধারণত টুরিস্টরা এখানে আসে জিপে করে। একটা জিপে 4 জন অথবা 6 জন বসা যায়, বাট এখানে বাইক দেখবেন না বললেই চলে। এখানে নিয়মিত প্যাকেজ ট্যুর হয়ে থাকে। নামার সময় একটা অদ্ভুত জিনিস দেখি, সেটা হচ্ছে একটা ভলকানো এরাপশন। এইটা শুধুমাত্র ভাগ্য ভালো থাকলে দেখা যায়। অনেক ট্রাভেলাররা এই মাউন্ট সেমেরো ট্রেকিং করে এই ভলকানো এরাপশনটা দেখার জন্যই যায়। দিনে 2 থেকে 3 বার হয়ে থাকে এবং সেটা হয় বিশাল আকার। এই এরাপশনটা কিন্তু বিপজ্জনক না, কিন্তু আবার যে কোনো সময় বিপজ্জনক হতেও পারে, কারণ এটা একটা অ্যাক্টিভ ভলকানো। তো আমাদের বাইকটা মাত্র এখানে রাখলাম, রেখে আমাদেরকে সম্ভবত 1.5 কিলোমিটার হাঁটতে হবে এই পর্যন্ত গিয়ে, মানে ভ্রমর নিচে গিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তো চলেন হাঁটো। আর মাউন্ট ভ্রমো একটা যে জ্বালামুখটা, সেটা কিন্তু বিশাল বড়। আমরা যখন রিনজানিতে গেছিলাম সেখানে বিশাল বড় একটা জ্বালামুখ দেখছি, কিন্তু যেটা হয় যেগুলো হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি সেসব জায়গায় কিন্তু লেক হয় না। আর যেগুলো কিছুটা মৃত আগ্নেয়গিরি সেগুলোতে কিন্তু লেক হয়ে যায়, মানে জল উঠে ওইটা একটা লেকের সৃষ্টি হয়। বাট এখানে গেলে কিন্তু কোনো লেক দেখতে পাবো না। আর এখানে আপনি যদি হাঁটতে কষ্ট হয় তাহলে যেটা করতে পারেন, ঘোড়া নিতে পারেন। এই যে দেখেন অনেকে কিন্তু ঘোড়ায় করে উপরে যাচ্ছে, বাট একদম উপরে যাওয়া যাবে না, মেবি সিঁড়ি পর্যন্ত যাইতে পারবে। আর এখানকার বালি না ঠিক, এগুলো হচ্ছে আগ্নেয়গিরির ছাই। দেখেন এইটা মানে আগ্নেয়গিরির ছাই প্রথম ধরছি, এটা ভলকানোর ছাই এটা। ওকে চলেন আমরা হাঁটি। এই যে বিশাল বড় পর্বত বা পাহাড় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুনুং বাটক, আর এটা হচ্ছে মাউন্ট ভ্রমো। তারপর হচ্ছে মাউন্ট সেমারু। যাওয়ার পথে খাবার পাবেন। সকালবেলা থেকে আমরা এখনও ব্রেকফাস্ট করি নাই, তো এখানে একটা বন নিছি, একটা নুডলস নিছি। দাম মোটামুটি রিজনেবল আছে এই প্লেস কনসিডার করলে। মজা আছে। ভ্রমণে ওঠার সময় অতিরিক্ত ধুলাবালি আপনাকে একটু প্যারা দিবে, আমরা সেই প্যারাটা পাচ্ছি। সো আসার সময় মাস্ক নিয়ে আসাটা ভালো। এগুলো দেখতে পুরো লাভা লাগতেছে, মেবি কোনো একটা সময় লাভা যে পড়ছে না ওটার মতোই লাগতেছে। এখন তো আর লাভা হয় না, এগুলো অনেক আগে, ধরেন 200-300 বছর আগে লাভা এখান দিয়ে পড়ছে। ভ্রমণে ওঠা খুব একটা কঠিন মনে হচ্ছে না। আর এখানে খুব বেশি বিদেশিদের দেখি নাই, লোকালদের আসা যাওয়া বেশি। এবং এখানে 2 জন আমরা বিদেশি গেস্ট দেখতে পাচ্ছি। এরা আসলে পুরা এই যে সি অফ স্যান্ড, সামুদ্রিক বালির যে রাস্তাটা, পুরাটাই কিন্তু হেঁটে হেঁটে ওরা চলে আসছে। এখন যেখানে আছি মনে হচ্ছে যে অন্য একটা গ্রহে আমি অবস্থান করতেছি। এত ধূসর চারপাশটা, একটু ঠান্ডা বাতাস আছে। আর মানুষ উঠার রাস্তা হচ্ছে এটা, ঘোড়া উঠার রাস্তা হচ্ছে এটা। আর ঘোড়াগুলো সর্বোচ্চ এই জায়গা পর্যন্ত যায়। এই ভলকানোগুলো খুবই বিপজ্জনক। এমনটা না যে মানে উঠতেছি কোনো ক্ষতি হবে না এমন বলা যাবে না, হইতে পারে। যেমন 2019 সালে এই ভলকানোটা ইরেপশন হয়েছে, তখন ক্ষতি হয় না, মানুষ এলাকার মানুষগুলোকে সরাই নিছে, বাট বড় আকারের ক্ষতি হয় নাই, মানুষ মারা যায় নাই। সম্ভবত 1974 বা 76 সালে একবার ইরেপশন হয়েছে, তখন অবশ্য মানুষ মারা গেছে। তখন অবশ্য পুরো এলাকায় এটা ছড়াই গেছে, প্রায় 18 কিলোমিটার এলাকা জুড়ে
এই ইরেপশনের যে ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। আমাদের দেশে যেমন বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, এগুলো যেমন একটা প্রাকৃতিক দুর্যোগ, এই দেশে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ভলকানো ইরেপশন হওয়া। সিঁড়ির রাস্তা পেয়ে গেছি। ওকে চলেন, আর অল্প একটু উপরে উঠলে আমরা আগ্নেয়গিরি দেখতে পাবো। ওকে ভিউয়ার্স, আমরা চলে আসছি মাউন্ট ব্রোমোর একদম ক্রেটারের সামনে। ও মাই গড, দেখছো কি শব্দ হচ্ছে ভিতর থেকে? ধোঁয়া উঠতেছে, পুরা গর্তটা দেখেন হলুদ কালার, উপরে ব্ল্যাক কালার, আর ধোঁয়া উপরের দিকে উঠতেছে। নিজের চোখের লাইফে এই ধরনের ভিউ দেখতেছি, মানে আমি ভাবতেই পারতেছি না পৃথিবী এত গভীর থেকে গ্যাস, অ্যাসিড, এগুলার প্রেশারে পৃথিবীর ভূগর্ভে, মানে পৃথিবীর উপরে সে নিঃশ্বাস ছাড়ে। একটা গ্যাসের গন্ধ আমি পাচ্ছি। মাউন্ট ভ্রমর এই ক্রেটাতে স্থানীয় তেঙ্গিরিজ নামে এক হিন্দু জনগোষ্ঠী তাদের কাসাদা নামক একটা উৎসব পালন করে, এবং সেখানে মানে ওই উৎসবের সময়, বছরে একবার উৎসবটা হয়, সেই উৎসবের সময় তারা চাল, ডাল, পশু এই জায়গায় উৎসর্গ করে। আর এখানে দেখলে বুঝতে পারবেন একটা গণেশের মূর্তি, এবং এখানে যদি খেয়াল করেন যে এখানে তারা মানে অনেক কিছু দিয়ে পূজা টুজা করে, ফুল টুল প্রতিদিন সম্ভবত কেউ উঠে ফুল টুল দিয়ে পূজা করে এখানে। এইটার নাম হচ্ছে মাউন্ট ব্রোমো। আর আমরা যদি হিন্দু মেথোলজি চিন্তা করি, হিন্দুদের দিক দিয়ে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ব্রহ্মার কি মানে আগ্নেয়গিরিটা হচ্ছে ব্রহ্মাকে উৎসর্গ করা হয়েছে আর কি। আসেন আমরা একটু সামনের দিকে যাই। আগ্নেয়গিরিটা আপনি চাইলে হেঁটে ওই পর্যন্ত উঠতে পারবেন, ওইখান থেকেও কিন্তু ভালো একটা ভিউ পাওয়া যায়, এবং খুবই অবাক করা একটা জায়গা। পর্যটকরা যাতে নিচে না পড়ে যায় এখানে কিন্তু তারা খুব সুন্দর ব্যবস্থা করে দিছে, বাট কয়েকটা জায়গায় একটু আনসেফ আছে। প্রচণ্ড পরিমাণে বাতাস এবং নিচে কিন্তু অনেক শব্দ হচ্ছে, এবং মাঝে মাঝে কিন্তু বন্দুক যেমন মারলে একটা টুস আওয়াজ হয়, সেটা এখন হচ্ছে না, কিন্তু অনেক ভিডিওতে আমি শুনছি যে এই শব্দটা হয় আর কি। আমি যেখান দিয়ে হাঁটতেছি তার দুই দিকের ভিউটা দেখেন। এই দিকের এক বিশাল শীতল মরুভূমি, এই দিকে বিশাল এক গর্ত। এই গর্তে কত রহস্য লুকায় আছে না। এটা কিন্তু অ্যাক্টিভ ভলকানো। যেমন কিছু কিছু ভলকানো থাকে হচ্ছে যে সেগুলো হচ্ছে সুপ্ত অবস্থায় থাকে, মানে ঘুমন্ত অবস্থায় থাকে, বাট হঠাৎ করে তারা মানে বিকট শব্দ নিয়ে তারা জেগে উঠে, তখন সেটা খুবই ভয়াবহ হয়। বাট এটা কিন্তু অতটা ভয়াবহ না। এখানে ঠিক দাঁড়ানো যাচ্ছে না, এত মানে বাজে গন্ধটা হচ্ছে ওই আপনার অ্যাসিডের গন্ধ। এই পুরা রাস্তাটা এত ভয়ঙ্কর, এত ভয়াবহ। যাই হোক, রাস্তা কিন্তু দুইটা, একটা হচ্ছে ওই দিকে, একটা হচ্ছে এই দিকে। সো আমরা উঠছি ওই দিক দিয়ে, নামবো এই দিক দিয়ে, বাট এক্সপিরিয়েন্স সেই লেভেলের। সো আপনারা যারা মাউন্ট ব্রোমো আসতে যাচ্ছেন, আসতে পারেন। শর্টকাট একটা উপায় বলে দিই, আপনি সরাসরি বালিতে আসেন, বালি থেকে আপনি চাইলে সুরাভায়া আসতে পারেন, অথবা মালয়েশিয়া থেকে সুরাভায়ার সরাসরি ফ্লাইট আছে বা ট্রানজিট ফ্লাইটও আছে। যেভাবে সম্ভব আসেন, আসার পর আপনি ওইখান থেকে চলে আসেন মালাঙে। মালাং থেকে কিন্তু আপনি বাইক ভাড়া নিতে পারেন, সুরাভায়া থেকে নিতে পারবেন। সুরাভায়া থেকে বাইক ভাড়া নিলে আপনার পার ডে হয়তো বা 2000 টাকার মতো পড়বে। এই জায়গা বাইক দিয়েও ঘুরে যেতে পারবেন, প্যাকেজ ট্রিপে আসতে পারেন। কীভাবে আপনি প্যাকেজ ট্রিপ বুক করবেন সেটাও আপনাকে বলে দিচ্ছি, আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সকল ডিটেলস দিয়ে রাখবো। লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই ট্রিপে আমরা অলরেডি মাউন্ট রিনজানির আশেপাশে ঘুরছি, বাট ওইটা অ্যাক্টিভ ভলকানো ছিল না। আর এখন আমরা মাউন্ট ব্রোমোর উপরে, এটা কিন্তু অ্যাক্টিভ ভলকানো। আমাদের মোটামুটি মাউন্ট ব্রোমো দেখা শেষ। অ্যাকচুয়ালি এইটা খুবই ভয়াবহ। রিনজানিতে আমরা নামার সময় যে রাস্তাটা পাইছি না, সেম ওইরকম একটা রাস্তা। আপনি চাইলে ওইখান দিয়েও নামতে পারেন, বাট একটু নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এই রাস্তা দিয়ে নামতেছি আমরা। মাউন্ট ব্রোমো দেখতে কতটা ভয়াবহ ছিল, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স নিলাম লাইফে। আর আজকের ব্লগটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আই হোপ নতুন কিছু দেখছেন আমাদের এই চ্যানেলে।